স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে আমাদের বাংলা টিউটোরিয়াল এর 9 to 12 অনলাইন ক্লাস। ডিটেলস জানার জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের বাংলা SLST অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে, অ্যাডমিশনের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বাংলা নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম কবিতা, কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতা। এই নোঙর কবিতাটি নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ, তার সাথে যারা এবছর SLST দিচ্ছ তাদের জন্যও কিন্তু কবিতাটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি লাইন বাই লাইন ধরে আজকে কবিতাটি আলোচনা করে দেব। তাহলে চলো প্রথমেই আমরা কবিতাটির উৎস জেনে নিই। কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তা এই কবিতা, এই যে নোঙর কবিতাটি, এটা হচ্ছে একটি রূপকধর্মী কবিতা। কেন বলছি রূপকধর্মী কবিতা? কারণ রূপকধর্মী কবিতা কোনগুলো হয়? যেখানে কোনো একটি বিষয়কে বা বস্তুকে সামনে রেখে তার ভেতরে একটা অভ্যন্তরীণ অর্থ থাকে, সেটাই হচ্ছে রূপক। মানে একটা ব্যঞ্জনা নিহিত থাকে তার ভেতরে, ঠিক আছে? একটা বিষয় যার ভেতরে নিহিত থাকে, একটা বস্তুকে সামনে রাখা হয় আর তার ভেতরে একটা অন্য অর্থ থাকে। আমরা বাইরের দিক থেকে দেখতে গেলে যেটার একটা অন্য অর্থ পড়ে এবং সেটাকে যখন আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তখন সেটাকে অন্য একটা অর্থ তার ভেতর থেকে আমরা পাই। তা সেরকমই হচ্ছে আমাদের এই আজকের কবিতা নোঙর। নোঙর কি? নোঙর হচ্ছে কোনো মানে নৌকো বা সমুদ্রকে পাড়ে আর কি দাঁড় করিয়ে রাখার জন্য যে লোহার একটা দণ্ড ব্যবহার করা হয়, কাছি, হ্যাঁ, এরকম আকৃতির হয়, যেটা অনেক সময় মাঝ সমুদ্রেও নরম মাটির মধ্যে ফেলে দিয়ে সেখানে অনেক সময় নোঙর গেড়ে হচ্ছে সেখানে জাহাজ বা নৌকোকে দাঁড় করানো হয়, জাহাজকে দাঁড় করানো হয় মাঝ সমুদ্রে, আর এরকম নদীর পাড়ে নৌকোকে দাঁড় করিয়ে রাখা হয়। হ্যাঁ, তো নদীর তটে কিনারে দাঁড় করিয়ে রাখা হয়, অর্থাৎ কিনা এটা হচ্ছে লোহার হয়। হ্যাঁ, আমরা অনেক সময় খুঁটি দেখি না, যেখানে করে গরু ছাগলকে গ্রামের দিকে খুঁটি দিয়ে একটা দণ্ডের মধ্যে দড়ি দিয়ে বেঁধে সেখানে গরু ছাগলকে বাঁধা হয় যাতে তারা পালিয়ে না যায়। সেরকমই নৌকো বা জাহাজ, এটা যেন সমুদ্রের জলোচ্ছ্বাস এসে যাতে তাকে সরিয়ে না নিয়ে যেতে পারে, সের জন্য একটা দড়ির সঙ্গে সেই ওই নোঙরটাকে বেঁধে সেটাকে আটকে রাখা হয়, জাহাজ বা নৌকোটাকে পাড়ের সাথে আটকে রাখা হয়, সেটা হচ্ছে নোঙর। এটা হচ্ছে এটার মূল অর্থ। আর এর ভেতরে যে ব্যঞ্জনাটা রয়েছে সেটা হচ্ছে নোঙর হলো আমাদের জীবনের মোহ মায়া এবং মানুষের প্রতি ভালোবাসা, যেটা আমাদেরকে সাংসারিক বন্ধনে বেঁধে রাখে, যেটা আমাদেরকে সেই ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে বৃহত্তর জগতের সাথে আমাদেরকে মিশতে দেয় না। সেটাই হলো এই কবিতার নোঙরের মানে ভেতরের যে গুঢ়ার্থ, সেটাই হচ্ছে বলতে চেয়েছেন কবি। তো চলো এবার আমরা কবিতাটা পড়ি। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবি কিন্তু দূর সমুদ্রে পাড়ি দিতে চাইছেন, অর্থাৎ অসীম সমুদ্র, অসীমের দিকে যাত্রা করতে চাইছেন কবি। সাংসারিক মোহ মায়া বন্ধনকে কাটিয়ে তিনি অসীমের দিকে যাত্রা করতে চাইছেন, যেন অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য, বা নিজের আরো বড় কোনো অভিষ্টের দিকে তিনি যাত্রা করতে চাইছেন। কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, কিন্তু সাংসারিক মোহ মায়া তাকে আষ্টে পিষ্টে রাখছে, অর্থাৎ নোঙর হচ্ছে তটের পাশে পড়ে গেছে। সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত ধরে কবি মিছে দাঁড় টানছেন, অর্থাৎ কিনা তিনি ব্যর্থ প্রয়াস করছেন, এই বন্ধন থেকে মুক্তির একটা ব্যর্থ প্রয়াস করছেন। সেটাকেই দাঁড় টানা বলছে। দাঁড় টেনে টেনে কি করা হয়? মাঝি নৌকোকে এগিয়ে নিয়ে চলে দাঁড় টেনে। তো সেটাই যেন একটা ব্যর্থ প্রচেষ্টা, সেটাই বারবার করে তিনি ব্যর্থ প্রচেষ্টাটার কথা বলছেন। মিছে দাঁড় টানি।
জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ কিনা আমাদের জীবনে কিছু ভালো সময় আসে, সেই সময়গুলো ক্ষণস্থায়ী হয়। হ্যাঁ, সেই সময়গুলোকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারতাম, কিন্তু আমরা লাগাতে পারি না, হয়তো সুযোগ আসে না, বা কিংবা আমাদের পরিস্থিতিটা আমাদের প্রতিকূল হয়ে যায়। সেই জন্য জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ারের ঢেউয়ে তো নৌকা এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছাড়া ছোটে। অর্থাৎ সেই ভালো সময় বা জোয়ারটা বেশিক্ষণের জন্য তার স্থায়িত্ব নয়, তাই সে মাথা ঠুকে সেই আমার কাছে যেন মাথা ঠুকছে যে তুমি আমাকে কাজে লাগাও, এই সময়টা আমাকে যেন কাজে লাগাতে বলছে, কিন্তু আমি তো পারছি না, তাই সে আবার কিন্তু চলে যাচ্ছে, অসীমের সাথে সে মিলে যাচ্ছে, সমুদ্রের দিকে জোয়ারটা চলে যাচ্ছে। স্রোতের তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অর্থাৎ কিনা ভাটার শোষণ হচ্ছে সেই প্রতিকূল পরিস্থিতি, যেটা জোয়ারের যে আনন্দটা সেটাকে শোষণ করে নিচ্ছে। স্রোত মানব জীবনের প্রবল উদ্দাম। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু করতে চাই আমাদের ভেতরে একটা উদ্দাম কাজ করে, সেই উদ্দামটাই প্রতিকূল পরিস্থিতি শোষণ করে নেয়। আমরা যখন কোনো কিছুকে করতে ভীষণভাবে উদ্যমী হয়ে উঠি, তখন যদি আমাদের পরিবেশ পরিস্থিতি সেটার অনুকূল না হয়, তাহলে কি হয়, সেই কাজটা করার উদ্যম কিন্তু আমাদের ভেতর থেকে নষ্ট হয়ে যায়। তাই সেটাকেই কবি স্রোতের ভাটার শোষণ বলে বলছেন। অর্থাৎ কিনা প্রতিকূল পরিস্থিতি এসে আমাদের যে করার যে উদ্যমটাকে, সেটা কাজের যে উদ্যমটাকে সেটা নষ্ট করে দিচ্ছে। জোয়ার ভাটায় বাধা এর তটের কাছে, আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। তাহলে জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে, হ্যাঁ, কিন্তু আমার যে জীবনের যে অগ্রগতি সেটা এই জোয়ার ভাটার কাছেই বাধা পড়ে আছে। আমি সবসময় সেটাকে ভালো সময়গুলোকে কাজে লাগাতে পারছি না, খারাপ সময় এসে সেটাকে নিয়ে চলে যাচ্ছে। যখন কাজে লাগাবো বলে ভাবছি তখন হয়তো পরিস্থিতি সেরকম আসছে না। তাই জোয়ার ভাটা আমাদের জীবনেও সুযোগ সুবিধা, ভালো মন্দ, হাসি কান্না সব একসাথে রয়েছে। তাই জোয়ার ভাটা বলছেন কবি এখানে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। মাস্তুল দেখেছো, জাহাজে একটা দণ্ডের সাথে থাকে যে মাস্তুল, সেখানে পাল বাঁধা হয়, পাল হচ্ছে কাপড় দিয়ে বাঁধা হয়। এগুলো নৌকোকে সামনের দিকে যেতে সাহায্য করে। কবি এখানে পুনরায় আবার নতুন উদ্যমে যেন কাজটা শুরু করেছেন। এর আগে কবি হতাশা হয়ে পড়েছেন, জোয়ারের ভাটার কাছে কবি হেরে গিয়েছেন। তা এখানে আবার বলছেন যতই না দাঁড় টানি, যতই আবার নতুন করে চেষ্টা করি, যতই প্রতিকূল অনুকূল অবস্থাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করি, তবু নোঙরের কাছি বাঁধা এ নৌকো চিরকাল। তবুও আমার জীবন তরি ওই সাংসারিক মোহ মায়া সমস্ত কিছুর সঙ্গে বাধা। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরের গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই আমি এগোতে চাই না কেন, আমি যেন আমার ভেতরের যে কোলাহল সেটা আমি শুনতে পাই, এটা গর্জন করছে যে আমাকে কিছু করতে হবে, আমাকে এগোতে হবে, এটা যেন আমার ভেতরে কোলাহল করছে। সেটাই সমুদ্রের গর্জনের কথা বলছে। নিস্তব্ধ মুহূর্তে তো আমরা ভাবি যে না, আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে কিছু করে দেখাতেই হবে, সেটাকেই কিন্তু সমুদ্রের গর্জনের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু যতই চেষ্টা করি, স্রোতের বিদ্রুপ শুনি, কিন্তু সেই ভালো মুহূর্তগুলো আমাকে ব্যঙ্গ করে যায় যে না, এবারও তুই এটা আমাকে কাজে লাগাতে পারলি না। তাই সেটাকে স্রোতের ব্যঙ্গ, স্রোতের বিদ্রুপ বলছেন। প্রতিবার দ্বারের নিক্ষেপে, যতবারই চেষ্টা করতে যাই বিফল হয়ে যাই, তাই আমাকে সেই ভালো সময় যেন ব্যঙ্গ করে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আবারও কবি যেন নতুনভাবে, নতুন উদ্যমে, নতুন কোনো কৌশলে কাজটা করতে চাইছেন। যেমন নাবিক তারাদের দিকে চেয়ে দিকের নিশানা করতে যান মাঝ সমুদ্রে, কিন্তু কবি যেন নিজেকে সেরকম বলছেন, কিন্তু বলছেন যতই না চেষ্টা করি, কিন্তু তবুও এই বিরামহীন অনবরত আমি যেন দাঁড় টেনেই যাই, কিন্তু নৌকো আর আমার এগোয় না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য নিয়ে, হ্যাঁ,
অর্থাৎ এই জায়গাটাকে অনেকে এরকমভাবে মানে ব্যক্ত করেন যে কবি নিজে প্রচুর রচনা রয়েছে, হ্যাঁ সেটাই যেন তরি ভরা পণ্য কবির কাছে, এই রচনাগুলোই তো তার কাছে এক একটা পণ্য। আবার অনেকে বলে যে কোনো একজন ব্যক্তি যিনি তার তরি ভরা জিনিসপত্র নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে মানে সমুদ্রে পাড়ি দিয়েছেন, কিন্তু তার নোঙর তটের কাছে পড়ে গেছে। এবার কবিও আরও কিছু অজানাকে জানার উদ্দেশ্যে যাত্রা করছেন, কিন্তু আবার তিনি ওই সাংসারিক মোহমায়াতেই আটকে যাচ্ছেন, নোঙর পড়ে যাচ্ছে বারবার তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবুও কবি চেষ্টা করে যান, কারণ আমৃত্যু চেষ্টা করে যাওয়াই মানব জীবনের ধর্ম। যতক্ষণ আমরা বাঁচি ততক্ষণ আমাদের ভেতর আশা থাকে যে আমরা পারবো, কারণ আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে যে আমরা কিছু করতে পারবো, আমরা এগোতে পারবো। যতদিন শ্বাস ততদিন আশ, তাই আমাদেরকে আমৃত্যু চেষ্টা করে যেতে হয় যে আমরা সমস্ত প্রতিকূলতাকে জয় করে একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। তো এটাই হচ্ছে এই কবিতাটির বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমাদের যদি এই কবিতাটি থেকে কিছু প্রশ্নোত্তর জানার থাকে তাহলে আমাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।